ইউ সো মাচ। আমাদেরকে লিখেছেন, আমাদেরকে এবার মেইল করেছেন যিনি, তার লেখা একটি মেইল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমার নাম মোহাম্মদ গাজী সালাউদ্দিন। ঘটনাটি লিখছি রংপুর মিস্ত্রি পাড়া থেকে। আমার ঘটনাটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করা। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। এরপর উনি লিখেছেন, ঘটনাটি একটু বড় হতে চলেছে, আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আত্মহত্যা করে মারা যাওয়া শাহিনকে কবর দিয়ে আসার সময় 1 ঘন্টা পরেই মসজিদের মুয়াজ্জিন সাহেব দেখেন মসজিদের পাশে একটু দূরে করই গাছের একটি ডালে সাদা কাফন পরিহিত একটি অবয়ব বসে আছে। মুয়াজ্জিন সাহেব ছিলেন খুবই সাহসী লোক। তিনি বিষয়টি ক্লিয়ার করার জন্য আরো একটু কাছে যেয়ে দেখেন এটা সেই শাহিন যাকে সে কিছুক্ষণ আগে দাফন করে এসেছে। মুয়াজ্জিন সাহেব এই দৃশ্য দেখে তিনি বুঝে গেলেন এটা শাহিন নয়, শাহিন রূপে কোনো একটা দুষ্ট জিন। তারপর তিনি সেই শাহিন রূপী জিনকে বললেন, শাহিন, তোর জায়গা এখানে নয়, তুই এখানে কি করছিস? তোর জায়গা যেখানে, তুই সেখানে চলে যা। শাহিন করুণ কণ্ঠে উত্তর দিল, আমার সেখানে খুব কষ্ট হচ্ছে মুয়াজ্জিন সাহেব, আমি যাব না ওখানে, আমি এখানেই থাকব। তখন মুয়াজ্জিন সাহেব রাগী কণ্ঠে বললেন, তুই কি এখান থেকে যাবি নাকি আমি অন্য ব্যবস্থা নেব? হুজুরের এই কথা শুনে শাহিন রূপী সেই দুষ্ট জিন পাখিরা যেভাবে উড়াল দেয় ঠিক সেভাবেই উড়াল দিয়ে গ্রামের দিকে চলে যায়। মুয়াজ্জিন তখন ভয় পেয়ে যান। তিনি বুঝতে পারেন এই দুষ্ট জিনের অত্যাচার শুরু হবে এখন এই গ্রামে। ঘটনা শুরু করা যাক। শাহিন নামের যে ছেলেটির কথা বলছিলাম, সে ছিল সেই গ্রামের অনেক উৎফুল্ল একটি যুবক। বয়স খুব বেশি নয়, 18 কিংবা 19। হঠাৎ করেই সে তার বাবা মার কাছে বায়না ধরে সে বিয়ে করবে। তার বাবা মা এই কথা শুনে অবাক, এত অল্প বয়সে ছেলে বিয়ে করার জন্য পাগল হলো কেন? শাহিন একেবারে পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে, তাকে বিয়ে দিতেই হবে। শাহিনের বাবা মা কোনোভাবে রাজি হচ্ছিল না, কারণ এত অল্প বয়সে কোনো বাবা মাই তার ছেলেকে বিয়ে দিতে চাইবে না। শাহিনের বাবা মা তখন রাজি হচ্ছিল না। শাহিন তার বড় বোনের বাসায় যেয়ে তার দুলাভাই এবং বোনকে রাজি করালো। যাই হোক, দুলাভাই এবং তার বোন তাদের বাড়ি আসলো এবং এসে শাহিনের বাবা মাকে বোঝানোর ফলে তারা শাহিনকে বিয়ে দিতে রাজি হয়। সেদিনই তারা পাশের গ্রামের একটি মেয়েকে দেখতে যায় এবং শাহিন ওই মেয়েকে দেখে খুবই পছন্দ করে এবং সে ওই দিনই বিয়ে করতে চায়। তার বাবা মা কোনোভাবে এই বিষয়টি মেনে নিতে পারছে না। তখন শাহিন কি করলো, বাড়িতে এসে অনেক চিল্লাফাল্লা করে এবং এক পর্যায়ে তার ঘরে থাকা ইঁদুর মারার ঔষধ নিয়ে তার বাড়ির বাইরে চলে যায়। তখন তার বাড়ির লোকজনেরা ভেবেছিল হয়তোবা সে বাড়ির অর্থাৎ পরিবারের লোকজনকে ভয় দেখাতে এমন কাজ করতে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে। কিন্তু সেখানে যাওয়ার পর গ্রামের এক মহিলা আবার শাহিনকে দেখে ফেলে। তখন সেই মহিলা শাহিনকে বলে, কিরে শাহিন, তুই কি করছিস এখানে? শাহিন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তখন সেই মহিলা খানিকটা শাহিনের উপর সন্দেহ করেন। শাহিন যেখানে দাঁড়িয়েছিল সেই মহিলা ঠিক সেই বরাবর যায় এবং সেখানে গিয়ে ইঁদুর মারা বিষের গন্ধ পান। তার আর বুঝতে বাকি রইল না শাহিন বিষ খেয়ে ফেলেছে। তাই সময় দেরি না করে তিনি দৌড়ে শাহিনদের বাড়িতে চলে গেলেন। ঘটনাটি শাহিনের মা বাবা সবাইকে বলল। সবাই শুনে শাহিনকে খোঁজার জন্য ছুটে চলে যায় সেই জায়গায়। অবশেষে তারা শাহিনকে খুঁজে পায়। তার পুরো শরীরে একটা উদ্ভট একটা গন্ধ আসছিল। সবাই তাকে জিজ্ঞাসা করে, তুই কি বিষ খেয়েছিস নাকি গায়ে মেখেছিস আমাদেরকে ভয় দেখানোর জন্য? সে কোনো উত্তর দিচ্ছে না। তখন শাহিনের সমবয়সী এক চাচা তার বাইক নিয়ে চলে আসেন। সেই চাচার বাইক নিয়ে শাহিনকে মাঝখানে বসিয়ে শাহিনের পেছনে তার দুলাভাইকে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন 3 জন। মাঝপথে যেতে শাহিনকে বলে, এখনো সময় আছে, তুই বল, তুই কি বিষ খেয়েছিস কিনা? তো এইভাবেই বেশ কিছু প্রশ্ন করা হচ্ছে, শাহিন কোনো উত্তর দিচ্ছে না। এক পর্যায়ে শাহিনের দুলাভাই শাহিনকে 2-3 বার পেছন থেকে ঝাঁকি দেওয়ার পর শাহিন একটি ভয়ানক তথ্য দেয়। শাহিন বলে, দুলাভাই, আমি বিষ খেতে চাইনি, আমি চেয়েছিলাম সবাইকে ভয় দেখাবো, আমি চেয়েছিলাম কিছু বিষ আমার গায়ে মাখিয়ে
হালকা একটু খেয়ে নেবো যাতে করে আমার বড় ধরনের ক্ষতি না হয়। কিন্তু আমি যখন হালকা বিষ খাওয়ার জন্য আমার মুখের কাছে বোতলটা নেই, তখনই আমার মনে হলো কেউ যেন জোর করে পুরো বিষটা আমাকে খাইয়ে দিয়েছে। এই কথা শুনে শাহিনের দুলাভাই এবং চাচা অবাক হয়ে যায়। এটাও কি সম্ভব? অবশ্যই এটাই ছিল শাহিনের বলা শেষ কথা। আমি মৃত্যুর আগে অবশ্যই মিথ্যা কথা বলবে না। এরপর শাহিনকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সেই একই রাতে বেশ কিছু ঘটনা ঘটে। যেমন শাহিন তার ফুফুর পেছনে এসে বলে, ফুফু, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। মানে এটা হচ্ছে মুয়াজ্জিন সাহেবের সাথে ঘটে যাওয়ার পরের ঘটনা। শাহিনের ফুফু মৃত বাড়ির সবার জন্য রান্না করেছিলেন। সারাদিন কারো খাওয়া দাওয়া হয়নি। গ্রামের রান্নাঘর সাধারণত ঘরের বাইরে থাকে, আর শাহিনের ফুফু সেই রান্নাঘরের বাইরে বসে রান্না করছিল। এমন টাইমে তিনি শুনতে পান শাহিন তাকে বলছে, ফুফু, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। সারাদিন কিছু খায়নি। উনি এই কথা শুনে যেই না পিছনে করে তাকালেন, উনি যে দৃশ্যটি দেখলেন সেটি দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন শাহিন সাদা কাফনের কাপড় পরে তার পেছনে দাঁড়িয়ে আছে। উনি এটা দেখে জোরে চিৎকার দিয়ে সেখানেই সেন্সলেস হয়ে যান। তার চিৎকার শুনে সবাই রান্নাঘরের দিকে যখন যান, সবাই দেখতে পান শাহিনের ফুফু অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তাকে ধরাধরি করে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরান। জ্ঞান ফেরানোর পর তিনি কি দেখেছিলেন সেটা সবাইকে বললেন। তখন সবাই তাকে বলে, না না, এটা কি সম্ভব নাকি? এটা কখনো সম্ভব নয়, আপনি ভুল কিছু দেখেছেন। কারণ আপনি শাহিনকে খুব ভালোবাসতেন, সেজন্য হয়তোবা আপনার হ্যালুসিনেশন হয়েছে। আর আর প্রায় সময় শাহিন আপনার কাছে এসেই খাবার খেত, হয়তোবা সেই কারণেই আপনি কল্পনায় কিছু দেখেছেন। তখন শাহিনের ফুফু সবাইকে বলে, সবই মানলাম, কিন্তু আমি ভুল দেখেছি, আমার কল্পনায় দেখেছি। তো এখন আমার কল্পনা যদি ভুলেই যদি হয়ে যায়, তাহলে আমি অজ্ঞান হয়ে যাব কেন? কারণ সাধারণত মানুষ অতিমাত্রায় ভয় পেলেই অজ্ঞান হয়। সেখানে থাকা কেউই এই ঘটনার ব্যাখ্যা দিতে পারেনি। এর পরের দিন, মানে দ্বিতীয় দিন, কোনো ঘটনা ঘটেনি। আর দিনের বেলা শাহিনকে দেখতেও পাওয়া যায়নি। কিন্তু সেদিন রাতের বেলা ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। শাহিনের একটি ঘনিষ্ঠ বন্ধু ছিল যার নাম রায়হান। শাহিন আর রায়হান সেই সময় থেকেই ছোটবেলার বন্ধু ছিল। তারা সবসময় একসাথে আড্ডা দিত, খেলতো, ঘুরতে যেত। সেদিন রাতে শাহিনের সেই বন্ধু রায়হান তাদের নিজস্ব ভুট্টা খেতে পানি দিয়ে রাত 11টার দিকে বাসায় ফিরছিল। পরবর্তী সবার এখানে লিখেছেন, সে যখন তার বাসার কাছাকাছি চলে আসে, তার আগে একটি বাঁশঝাড় ছিল। সেই বাঁশঝাড়ের মুখ বরাবর আসা মাত্র রায়হান দেখতে পায় কোনো বাতাস নেই, কিছু নেই, অথচ অটোমেটিক 5টি বাঁশ তার সামনে একেবারে উপর হয়ে নিচে নামছে আর উঠছে। সে সেই বাঁশের উপরে একটি সাদা অবয়ব দেখতে পাচ্ছিল। ঠিক বোঝা যাচ্ছিল না এটা কি মানুষ না অন্য কিছু। আবার রায়হান এই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। তবে ভয় পেলে আর চলবে না, কারণ তাকে যে করেই হোক বাড়ি যেতে হবে। তাই ওই বিষয়টাকে পাত্তা না দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলেন। তিনি যখন সামনে এগোতে লাগলেন, তখন আপনা আপনি সেই বাঁশগুলো একদম উপরে চলে গেল আর ওঠানামা করছিল। তখন রায়হানের মনে একটু কিউরিসিটি জাগে যে উপরে ওরা কি বসে আছে, আমি একটু লুকিয়ে দেখি। সে চুপ করে সাইড থেকে তাকিয়ে দেখলো উপরে কেউ একজন বসে আছে, কিন্তু কে বসে আছে সেটা বুঝতে পারছিল না। এর ভিতরেই হঠাৎ করে একজন পেছন থেকে রায়হানের নাম ধরে ডাক দেয়, রায়হান, এই রায়হান। হঠাৎ করে এই পেছন থেকে ডাক পেয়ে রায়হান ভয় পেয়ে যায়, কারণ গ্রামের রাস্তায় এত রাতে কারোরই আসার কথা নয়। রায়হান সাহস করে পেছনে তাকালো এবং সে যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। রায়হান দেখলো সাদা কাফন পরা সেই শাহিন মাটি থেকে উপরে, মানে শূন্যে ভাসছে। এমন অবস্থায় রায়হানের পেছনে দাঁড়িয়ে আছে, মনে হলো তার পাগুলি মাটি থেকে 1 হাত উপরে। শাহিন তখন রায়হানকে বলছে, এই রায়হান, কোথায় যাচ্ছিস তুই? আমাকে তোর সাথে নিয়ে যা।
অন্ধকারে আমার ভালো লাগে না। আমরা দুজনে একসাথে কত আড্ডা দিতাম, এখানে ওখানে ঘুরতে যেতাম। সবকিছুই ভুলে গিয়েছিস? আমার কথা কি মনে পড়ে না তোর? আমি আর ওখানে থাকতে পারবো না রে, তুই আমার সাথে চল না, নাহলে আমাকে তোর সাথে নিয়ে যা। এই কথা শুনে প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। সে দিক বেদিক খুঁজে না পেয়ে এলোপাতাড়ি দৌড়াতে থাকে। একটা সময় বাড়ির কাছে এসে ধপাস করে সেখান থেকে পড়ে যায়। শব্দ শুনে বাড়ির লোকজন দৌড়ে বাইরে চলে আসে এবং সেখানে এসে দেখে রায়হান অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই তার নাকে মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরানোর পর রায়হানের সাথে কি ঘটেছিল সে সবাইকে বলল। সবাই তা শুনে অবাক, কিন্তু শাহিন যেহেতু মারা গিয়েছে আর কোনো মৃত ব্যক্তির পক্ষে না চাইলেও দ্বিতীয়বার এই পৃথিবীতে আসা সম্ভব নয়, সে যাই হোক, তখন সেই বাড়ির 2-3 জন লোক রায়হানকে তার বাড়িতে পৌঁছে দেয়। সেদিনই রাত 1টা থেকে 2টার ভেতরে সেই চাচার কথা বলছে। এই ব্যক্তি সেই ব্যক্তি যার বাইকে করে শাহিনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখন সেই রাতে চাচার ঘরের জানালায় কে যেন ছোট ছোট ঢিল মারছিল। রাত 1টা, 2টা, 3টা, আচ্ছা লিখেছেন এভাবে 1টা, 2টা, 3টা অনবরত তার জানালায় ঢিল ছোড়া হতেই থাকে। এবার তিনি খুব একটা বিরক্ত হয়ে এই জানালা খুললেন। তিনি ভেবেছিলেন হয়তোবা গ্রামের কোনো ছেলে পেলে দুষ্টমি করছে, তাই তিনি প্যারানর্মাল কোনো বিষয়ের কথা মাথায় না নিয়ে স্বাভাবিকভাবেই জানলা খুললেন। অবাক করা বিষয়, জানালা খুলে তিনি কাউকেই দেখতে পাননি। তবে জানালা লাগানোর সময় যেই তিনি জানালা বন্ধ করতে যাবেন, হঠাৎ করে যে জিনিসটি তার সামনে চলে আসে সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। চাচা যখন জানালা বন্ধ করার সময় দেখেন উপর থেকে শাহিন তার সামনে চলে এসেছে। এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে উনি আটকে ওঠেন এবং দ্রুত জানালাটি আটকে দেন। মনে মনে ভাবলেন, ধুর, এই রাত দুপুরে আমি কি সব আবল তাবল জিনিস দেখছি। উনি এটা ভেবে বিছানায় শুয়ে পড়েন। তিনি খানিকটা ভয়ও পেয়েছিলেন। ভয় পাওয়ারই কথা, একজন মৃত মানুষ হঠাৎ করে যদি আপনার সামনে চলে আসে তাহলে আপনি ভয় পাবেন না? তো চাচা তখন বিছানায় শুয়ে পড়েন। আনুমানিক রাত 2টা থেকে 2:30টার ভেতর চাচার আবারও ঘুম ভেঙে যায়। এবার ঘুম ভাঙে কারো কান্নার শব্দে। নাদিম চাচা চোখ খুলেই খুব ভয়ানক একটি দৃশ্য দেখেন, যেটা দেখার জন্য নাদিম চাচা, আচ্ছা চাচার নাম নাদিম, ঠিক আছে, উনি লিখেছেন চাচা আচ্ছা যে কেউ দেখার জন্য প্রস্তুত থাকবে না। তিনি চোখ খুলে দেখেন শাহিন তার রুমেরই যে ফ্যানটি রয়েছে, সিলিং ফ্যান, সেই সিলিং ফ্যানের ওপরে পা দিয়ে উল্টো হয়ে বসে আছে। শীতকাল ছিল, তাই নাদিম চাচার ফ্যান ঘুরছিল না। সাধারণত ফ্যানের পাখার উপরে একটি বিড়ালও যদি ওঠে সেটা বেঁকে যাওয়ার কথা। সেখানে শাহিন, যাকে চাচা একজন জড়জান্ত মানুষের মতো দেখতে পাচ্ছেন, সেই শাহিন যার পাগুলো ছিল পাখার উপর আর তার মাথা ছিল একদম নিচে, সে সেখানে জোরে জোরে কান্না করছিল। আর যখন সে কান্না করছিল তার চোখ থেকে পানির বদলে রক্ত ঝরে ঝরে পড়ছিল। এই দৃশ্য দেখে চাচা জোরে এক চিৎকার দেন এবং যেই চিৎকার শুনে বাড়ির সবাই চাচার ঘরে আসেন। সবাই ঘরে আসার পর ফ্যানের উপরে উনি দেখতে বলেন, কিন্তু ততক্ষণে ফ্যানের উপরে কেউ ছিল না। আর যেই রক্তের ফোঁটাগুলো ছিল সেগুলোও ছিল না তার বিছানায়। সবাই ঘরে আসার পর চাচা সবাইকে এই কথা বলেন, কিন্তু কেউ বিশ্বাস করেনি এসব কথা। এর পরের দিন সকালবেলায় চাচা তার ঘর ছেড়ে শহরে চলে যান এবং একটানা 1 বছর আর গ্রামেই আসেননি। যাই হোক, পরের দিন সকালে পুরো এলাকায় খবরটি রটে যায় যে শাহিন ফিরেছে আবার, আর সে ফিরেই সবাইকে ভয় দেখাচ্ছে। তখন সবাই বিশ্বাস করে না আসলেই শাহিন ফিরে এসেছে। সেদিন সারাদিন পুরো গ্রামের লোকজন অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে থাকে, সবাই ভয় পেতে থাকে। সারাদিন আর কোনো সমস্যা হয়নি, তবে সেদিন রাতে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। চাচা, অর্থাৎ যেই নাদিম চাচার সাথে গতকাল একটি ভয়ানক ঘটনা ঘটেছিল, সেই নাদিম চাচার ছোট বোন ছিল, সেই ছোট বোনের সাথে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। সেদিন সে মাঝরাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যান এবং ওয়াশরুমের কাজ শেষ করে তিনি যখন বাসায় ফিরে আসছিলেন, এমন সময় তিনি তার বাড়ির পাশে একটা আমড়া গাছ ছিল, সেই গাছের পেছনে সাদা কাপড় পরিহিত একজন বসে আছে। এটা দেখে নাদিম চাচার বোন খুব জোরে মা মা বলে চিৎকার করতে থাকে।
তার মা বাইরে আসায় তিনি দেখতে পান সেই আমড়া গাছ থেকে সেই সাদা কাপড় পরা জিনিসটা উড়ে উড়ে তার দিকে আসছে। এবং কাছাকাছি আসার পর নাদিম চাচার বোন খেয়াল করেন এটা আর কেউ নয়, এটা শাহিন। উনি খুব ভয় পেয়ে যান, তবে তার বোনকে কিছু বলার সুযোগ না দিয়ে সজোরে পেটে লাথি দিয়ে যান। আচ্ছা, শাহিন নাদিম চাচার বোনকে কিছু বলার সুযোগ না দিয়ে সজোরে তার পেটে একটা লাথি মেরে দেন। বলে রাখা ভালো, নাদিম চাচার বোন তখন 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। নাদিম চাচার বোন এমন একটি লাথি খাওয়ার পর জোরে একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যান। পরের দিন সকালে নাদিম চাচার বোন নিজেকে হাসপাতালে আবিষ্কার করেন, আর ডাক্তার তাকে দুঃখজনক একটি সংবাদ দেন। ডাক্তার বলেন তার বোনের গর্ভে যে অনাগত সন্তান ছিল সে পেটের মধ্যেই মারা গেছে। সেই একই রাতে আরো একটি ঘটনা ঘটে একজন চাষির সাথে। গ্রামের সেই চাষি গভীর রাতে তার জমিতে চাষ দিতে, ওনার একটা অভ্যাস ছিল যে গভীর রাতে জমিতে চাষ দেয়া। সেদিন আনুমানিক রাত হবে এরকম 3টা, অর্থাৎ ফজরের আগ মুহূর্তে, সূর্য ওঠার আগ মুহূর্তে তিনি মাঠে গরু দিয়ে লাঙল চাষ দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি দেখতে পান তার গরুগুলো কোনো এক কারণে আর সামনে এগোচ্ছে না। তিনি তার গরুগুলোকে ধাক্কা দেন, লাঠি পেটা করেন, তারপরও গরুগুলো সামনে এগোচ্ছে না। হঠাৎ করে সেই চাষি দেখতে পান দূর থেকে একটা আগুনের কুণ্ডলী তার দিকে এগিয়ে আসছে। তিনি যেহেতু বয়স্ক কৃষক ছিলেন, তাই তার বুঝতে বাকি রইল না যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই তিনি দ্রুত তার কোমরে রাখা বিড়ির প্যাকেট থেকে একটা বিড়ি বের করে বিড়ি ধরান। তিনি জানতেন আগুন থাকলে খারাপ কিছু সামনে আসে না। তো বিড়ি জ্বালানোর পর সেই কুণ্ডলীটি তার চারপাশে কাছে আসতে পারছিল না, কিন্তু ঘোরাঘুরি করছিল। এভাবেই প্রায় ঘন্টাখানেক কেটে যায়। সেই চাষিও একের পর এক বিড়ি ধরাচ্ছেন আর টানছেন। এক পর্যায়ে সেই কুণ্ডলীটি হাওয়ার সাথে মিলিয়ে গেল। কিছুক্ষণ পরেই ফজরের আজান হয়। এভাবেই আরো একদিন চলে যায়। তার পরের দিন দুপুরে গ্রামের সকল মানুষ একত্রিত হয়। তারা সবাই শাহিনের তাণ্ডবে অতিষ্ঠ। সেই গ্রামে 5টি মসজিদ ছিল। 5 মসজিদের ইমামকে একত্রিত করা হয়। তারা সব ঘটনা শুনে এর প্রতিকার চান। হুজুরা সব বলেন যে শাহিন যেহেতু সুইসাইড করেছে, তার সুইসাইড করে মারা গিয়েছে, তার রূপ ধরে একটি দুষ্ট জিন আপনাদের গ্রামে শাহিনের রূপ ধরে সবাইকে বিরক্ত করছে। তবে সমস্যা নেই, আমরা একটি কাজ করব, সেটি হলো একটি দোয়ার আয়োজন করব। তাই গ্রামের সকল ঘর থেকে চাল তুলে সেই চাল দিয়ে শাহিনের বাড়িতে খিচুড়ি রান্না করে গ্রামের সবাইকে খাওয়াবেন। আর আমরা একটি দোয়া মাহফিলের আয়োজন করব। আশা করি সব ঠিক হয়ে যাবে। হুজুরদের কথা মোতাবেক সেই কাজ করা হয়। আসলেই এরপর থেকে সমস্যাটি সমাধান হয়ে যায়। এরপর থেকে শাহিনকে গ্রামের আর কেউ দেখতে পাননি। তবে হ্যাঁ, একজন আছে যে সব ঘটনা শেষ হয়ে যাওয়ার পরও সে এখনো মাঝে মাঝে শাহিনকে দেখতে পায়, আর সে হচ্ছে সেই নাদিম চাচা। নাদিম চাচা যখন রাতে একা একা বাইক চালায়, তখন সে মাঝে মাঝে শাহিনকে তার বাইকের পেছনে দেখতে পান। তবে এখন আর শাহিনকে সে দেখে ভয় পায় না, কারণ সে অভ্যস্ত হয়ে গেছে। ঘটনাটি এখানেই শেষ। কে কেমন ভয় পেয়েছেন অবশ্যই জানাবেন। এরপর উনি ওনার নাম লিখেছেন গাজী মোহাম্মদ সালাউদ্দিন, রংপুর মিস্ত্রিপাড়া থেকে ঘটনাটি লিখে পাঠিয়েছিলেন।